ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ মেন্টরে স্বাগত। আপকামিং গ্রাম পঞ্চায়েত এক্সামকে লক্ষ্য রেখে আমি ইংলিশ সেকশানের উপরে চ্যাপ্টার ওয়াইজ যে কনসেপ্ট ইংলিশের বা ইংলিশ গ্রামারের যে রুলস সেইগুলোকে আমি ডিসকাস শুরু করছি। আজকের টপিক হচ্ছে ডিটারমাইনার্স, যেখানে এ টু জেড কনসেপ্ট প্রথমে আমি বলবো, এরপরে এক্সাম ওরিয়েন্টেড এবং যা তুমি এই ক্লাসে শিখবে তার ওপর আমি কিছু সেট বা মডেল সেট আলোচনা করব। ঠিক আছে? তো তার আগে আমরা কনসেপ্টটা ভালো করে বুঝে নিচ্ছি। তো চলো শুরু করি। দেখো, প্রথমে আমরা কাকে ডিটারমাইনার বলবো সেটা আগে ভালো করে জেনে নেব। তাহলে হোয়াট ইজ ডিটারমাইনার? দেখো, এখানে লেখা আছে এ ডিটারমাইনার is a word placed before a noun to indicate quantity, possession, number, definiteness or distribution। তার মানে ডিটারমাইনার হলো এমন একটি শব্দ যা নাউনের আগে বসে তার সংখ্যা, পরিমাণ, মালিকানা, নির্দিষ্টতা বা বন্টন নির্দেশ করে। তাহলে এই সংজ্ঞা থেকে আমরা প্রত্যেকে বুঝতে পারলাম যে এটা নাউনের পূর্বে বসে নাউনটাকে সংখ্যা বা পরিমাণের দিক থেকে বা নির্দিষ্ট বা অনির্দিষ্ট এরকম সেন্স প্রদান করে, তাই তো? তাকে আমরা ডিটারমাইনার বলি। মানে সেটাকে চিহ্নিত করতে, এই নাউনটাকে চিহ্নিত করার ক্ষেত্রে আমাদেরকে কি করছে বলো? ডিটারমাইনার সাহায্য করছে। সেই চিহ্নিত করণের ক্ষেত্রে সেটা ভিন্নতা আছে, সংখ্যা, পরিমাণ, মালিকানা ইত্যাদি। সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমে যদি আমরা গঠনের দিকে তাকাই, দেখো, প্রথমে আমরা যখন গঠনের দিকে তাকাচ্ছি খেয়াল করে দেখো, এখানে পরিষ্কার লেখা আছে যে ডিটারমাইনার প্লাস নাউন। তার মানে কি না, আগে তোমার নাউন থাকবে, কিন্তু নাউনের পূর্বে আবার কি না একটা ডিটারমাইনার থাকবে। তার মানে এটাকে আমরা বলতে পারি ডিটারমাইনার প্লাস নাউন, এটা অলওয়েজ গঠন হবে। তার মানে নাউনের পূর্বে তোমার ডিটারমাইনার বসছে। ওকে, আমরা কয়েকটা সেন্টেন্স প্রথমে দেখে নেব, খুব সহজভাবে দেখব। কি, দ্য বয় ইজ অনেস্ট। দেখো, এখানে নাউন হচ্ছে বয়টা, এই বয়ের পূর্বে দেখো দা আছে, এই দাটা কি করছে? ছেলেটিকে নির্দিষ্ট করছে, এটাকে আমরা চিহ্নিত করছি ডিটারমাইনার হিসাবে। আবার তুমি হয়তো বলতে পারো যে স্যার, দা তো আমরা আর্টিকেল হিসাবে চিনি, কিন্তু অবশ্যই আর্টিকেল, এই আর্টিকেলটা ডিটারমাইনারেরই একটা পার্ট। আমরা একটু পরেই গিয়ে দেখব যখন আমরা এর প্রকারভেদগুলো দেখব। ওকে, কিন্তু আমরা জাস্ট কয়েকটা উদাহরণ দেখে নিই সেখানে ডিটারমাইনার কোনটা এবং তাদের স্ট্রাকচারটা কি। দেখো, সাম স্টুডেন্টস, এখানে বলছে সাম স্টুডেন্টস, তাহলে বহু বচন আছে, কিছু ছাত্রছাত্রী। ঠিক আছে, এই যে কিছু ছাত্রছাত্রী, এই সাম ওয়ার্ডটা হচ্ছে ডিটারমাইনার। আমার বই হারিয়ে গেছে, কার বই হারিয়ে গেছে? না, আমার বই। এই বই হচ্ছে নাউন, তার পূর্বে পজেসিভ সেন্সে আমরা মাই ওয়ার্ডটা ডিটারমাইনার সেন্সে ব্যবহার করেছি। এবার তোমার কোশ্চেন হতে পারে, স্যার পজেসিভ সেন্স কি? আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এর যখন প্রকারভেদগুলো পড়ছি এক্ষুনি, মানে এর নিচেই আছে, আমরা জেনে নেব। এটা ছিল জাস্ট ফর এক্সাম্পল। দেখো, 2 নাম্বার জায়গায় কি রেখেছি আমরা? না, টাইপস অফ ডিটারমাইনার্স। এই প্রকারভেদের মাধ্যমে এদের ব্যবহারগুলো বা এদের পরীক্ষায় কীভাবে কোশ্চেন আসে সেটা আমরা কিন্তু দেখে নেব। দেখো কি বলেছে না, টাইপস অফ ডিটারমাইনার্স। দেখো, আর্টিকেল বলে তার মধ্যে আবার ডিভিশন করা হয়েছে
এ অ্যান হচ্ছে ইনডিফিনাইট, আর দা হলে সেটা হচ্ছে ডেফিনাইট। ওকে, এবার আমরা কখন এ অ্যান বসে কখন দি বসে সেটা জানবো। এক্ষেত্রে একটা তথ্য বলে রাখি যে আমরা আলাদা করে আর্টিকেলের ব্যবহার শিখব, কিন্তু এখানে ছোট্ট একটা বিষয় আলোচনা করে রাখছি অ্যাজ এ ডিটারমাইনার, তার মধ্যে আর্টিকেল কি বা কীভাবে ব্যবহার হচ্ছে ছোট্ট করে, কিন্তু এর বিস্তারিত একটা ক্লাস থাকবে আর্টিকেলের উপরে, যেটা আমাদের পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসছে, কিভাবে কোশ্চেন দিয়েছে এবং প্র্যাকটিস। ওকে, এখানে যেটুকু দরকার একদম ডিটারমিনার হিসাবে সেটুকু আলোচনা করছি। দেখো, ইনডিফিনাইট আর্টিকেল সেন্সে কি বলেছে, এ অ্যান অনির্দিষ্ট, মানে এই আর্টিকেলগুলো ব্যবহার করে কোনো নাউনকে আমি কি নির্দিষ্ট করে বলবো না, নির্দিষ্ট করে বলবো না। কি দেখো, ইউজ বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স, ইউজ বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স। এটার আরেকটা ছোট ইনফরমেশন যে এ অ্যান অলওয়েজ কাউন্টেবল ক্ষেত্রে বসে, কারণ এটার বাংলাতে আমরা জানি একটা সেন্স, তাই তো। কখন এ বসে, দেখো এখানে সেটা বলেছে কখন এ বসে, না এ বসে এক বচনযোগ্য নাউনের আগে বসে, আমরা বলেছি এ অ্যান, কিন্তু অ্যাকচুয়ালি লেখা আছে দেখো যে ইউজড বিফোর কনসোনেন্ট সাউন্ড। আচ্ছা দেখবে এ থেকে জেড পর্যন্ত যখন আমরা বলছি এটাকে অ্যালফাবেট, এর মধ্যে কি আছে না 5টা ভাওয়েল আছে, 5টা ভাওয়েল বাদ দিলে বাকি 21টা কনসোনেন্ট আছে। কিন্তু কিছু কিছু ওয়ার্ডের উচ্চারণ কি ভাওয়েল দিয়ে শুরু হলেও কনসোনেন্টের মতো সাউন্ডের মতো হয় বলে তার আগেও কিন্তু এ বসে। এই জন্যে আমরা রুলসে লিখেছি কি কনসোনেন্ট সাউন্ডের আগে বসে। কি, এ বয়, এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান। কারণ আমরা দেখো এ ই আই ও ইউ, ওকে, এ ই আই ও ইউ, এই 5টা যে ভাওয়েল আছে, ওকে, 5টা ভাওয়েল আছে, এর মধ্যে থেকে আমরা ইউ আর ই এটা যে শুরু হচ্ছে কিন্তু উচ্চারণটা ইউ এর মতো বলে আমরা দেখো কি করছি, এ ব্যবহার করছি। তার মানে কনসোনেন্ট সাউন্ড এবং উচ্চারণভাবে এখানে কি আছে, ভাওয়েল দিয়ে শুরু হয়েও যদি উচ্চারণ ইউ এর মতো হয় তাহলেও আমরা কিন্তু আর্টিকেল হিসাবে এ ব্যবহার করব। অ্যানের ব্যবহার কি না, ভাওয়েল সাউন্ডের আগে বসে অ্যান, ওই যে ভাওয়েলগুলো আমরা দেখালাম। দেখো অ্যান আপেল, অ্যান আওয়ার, এখানে এইচ থাকলেও এইচটা উজ্জ্ব থাকে, উচ্চারণে আসে না। আর একটা বিষয় দেখো, এখানে অ্যান অনেস্ট ম্যান, এইচের এখানেও কিন্তু এইচ সাউন্ডটা সাইলেন্ট আছে। ওকে, ইম্পর্টেন্ট রুল এখানে কি একটু দেখে রাখো। দেখো ব্যতিক্রম কিছু জিনিস আছে, যেমন কি বলছিলাম ইউ সাউন্ড হলেও ইউ এখানে এ হচ্ছে, ও দিয়ে শুরু হয়েছে উচ্চারণটা ওয়ার মতো বলে এ বসছে, ভাওয়েল আছে ও কিন্তু উচ্চারণটা ওয়ার মতো বলে এ হচ্ছে। আবার উল্টো দিকে দেখো এম শুরুটা কি কনসোনেন্ট দিয়ে কিন্তু উচ্চারণটার ক্ষেত্রে এ আসছে বলে এখানে কিন্তু অ্যান হচ্ছে। ওকে, অ্যান আওয়ার, বোঝা যাচ্ছে তো। এখানে রুলস আমরা বললাম একদম বেসিক, যেটা তোমরা প্রায় প্রত্যেকে জানো, কিন্তু আমি সেটাকে রিভিশন দিয়ে রাখলাম, তোমরা যারা জানো না একটু বিষয়টা ঝালিয়ে নিও এবং জেনে নাও। দেখো এখানে তারপরে যেটা বলছে ডেফিনাইট আর্টিকেলের ক্ষেত্রে কি না, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা স্থানের আগে দা ব্যবহৃত হয়। ঠিক আছে, কি না, দা সান, দা গঙ্গা, দা তাজমহল। ওকে, মোর এক্সাম্পল, দা গঙ্গা, দা হিমালয়াজ, দা ইন্ডিয়ান ওশেন, দা বেস্ট স্টুডেন্ট। এক্ষেত্রে দেখো প্রত্যেকটা জিনিস পৃথিবীতে একটা ইউনিক সেন্সে আছে, সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করেছি।
কিন্তু এখানে দেখো দ্য বেস্ট স্টুডেন্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে বলো, না দা বসে। তাহলে যে বেস্ট, মোস্ট, এই ওয়ার্ডগুলোর পূর্বেও আমরা দা ব্যবহার করব। ওকে, নেক্সট দেখে নাও ডেমনস্ট্রেটিভ। এখান থেকে কিন্তু বলে রাখি তোমাদের মেন ডিটারমাইনারের কোশ্চেন দেয়া শুরু হবে এই টপিক থেকে বা এই টাইপ থেকে। ওকে, খুব মন দিয়ে শোনো, এই সিলি মিস্টেকগুলো যাতে না হয় সেটার জন্য তোমাকে কনসেপ্ট কিন্তু জেনে রাখতে হবে। ওকে, দিস বুক ইজ মাইন, তার মানে এখানে আমরা বুক যে নাউনটা আছে তার পূর্বে দেখো দিস ব্যবহার করেছি, কার নাউনটার পূর্বে দ্যাট ব্যবহার করেছি, আবার বুকসের পূর্বে দিস ব্যবহার করেছি, স্টুডেন্টসের পূর্বে দোজ ব্যবহার করেছি। এক্ষেত্রে আমরা সাইড বাই সাইড একটা বিষয় শিখব, দিস ভার্সেস দ্যাট। ওকে, মানে দিস কখন, দ্যাট কখন হয়, আর দিজ কখন হয়, দোজ কখন হয়। ওকে, কখন না, যখন কোনো একটা সিঙ্গুলার বর্তমান সেন্সে বোঝাচ্ছে, যেমন এই বাংলাতে কি এই, তখন আমাদের হচ্ছে কি দিস, দিস বুক ইজ মাইন মানে কি এই বইটি আমার। কিন্তু দেখো ওই বা সেই আমরা তো বাংলায় বলি, তখন কিন্তু আমরা দিস ব্যবহার করতে পারি না, তখন আমাকে সেই ছেলেটা বা ওই গাড়িটা, দেখো দ্যাট কার। তার মানে এখানে হচ্ছে বর্তমান সেন্সটা থাকে না, সেখানে ফার সেন্স থাকে। কি বলো, ফার মানে দূরবর্তী, বর্তমান সময়ে নয়, একটু দূরে, মানে পিছনে, আগে, এরকম কিছু বোঝাতে। যেমন দেখো তুমি কাউকে কোনো একদিন একটা বই দিয়েছিলে, তুমি এখন সেটাকে বলছো আমি যে বইটা তোমাকে দিয়েছিলাম সেই বইটা ফেরত দাও, যে সেই বইটা ফেরত দাও, তখন তোমাকে কিন্তু দ্যাট সেন্সে বা ওই বইটা ফেরত দাও, তোমাকে দ্যাট সেন্সটা লিখতে হবে। বোঝা যাচ্ছে? আবার দেখো দিজ বুকস যখন তুমি বলছো, তার মানে একের দুইয়ের বেশি হলে, একের এবং দুইয়ের বেশি হলে, এক হলে ওয়ান, দুই হলে টু বুকস করছো, কিন্তু দুইয়ের বেশি হয়ে বাংলায় এই বইগুলি, দেখো যখন তুমি বলছো এই বইগুলি, ঠিক আছে, এই বইগুলি, তাহলে এখানে কিন্তু আমরা দুইয়ের বেশি বোঝাচ্ছে, তখন কিন্তু আমরা দিস ব্যবহার করতে পারবো না, তখন দিজ বুকস। তাহলে এই বইগুলো তার দ্বারা লেখা হয়েছে, তাহলে এখানে কিন্তু দুইয়ের বেশি বোঝাতে কি না আমরা দিজ ব্যবহার করছি, সেটা চারটে হতে পারে, পাঁচটা হতে পারে, 10টা হতে পারে, কিন্তু দুইয়ের বেশি, কারণ দুই পর্যন্ত হলে টু লিখবো আমরা, টু বুকস, কিন্তু দুইয়ের পরে অনেকগুলো বই পড়ে রয়েছে, চারটে, পাঁচটা, ছটা, তখন আমরা দেখি কি বলবো যে এই বইগুলি। সিমিলারলি ওটার ফার সেন্স মানে দূরবর্তী সেন্স বলতে পারি কি দোজ। দেখো ওই ছাত্ররা, যদি বলা হতো ওই ছাত্ররা অনুপস্থিত, দোজ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, বা সেইগুলি, এইগুলি, আর বাংলায় হচ্ছে সেইগুলি, তখনও আমরা এই দোজটাকে ব্যবহার করে থাকি। কি বললাম, ক্লিয়ার? তাহলে এখান থেকে কিন্তু তোমাকে কোশ্চেন খেয়াল রাখতে হবে যে যখন দিচ্ছে সেখানে, যেমন এখানে দেখো সিঙ্গুলার সেন্সে কি আছে, কারটা আছে, এখানে কিন্তু বহুবচন সেন্সে আছে, তাহলে সেদিক দিয়েও তুমি কিন্তু অপশান দেখে সিঙ্গুলার না প্লুরাল এটা দেখে তুমি আনসার করতে অনেকটা পারবে। ওকে, দেখো পজেসিভ বিষয়টা আগে তোমাকে একটু জেনে নিতে হবে। হোয়াট ইজ পজেসিভ ডিটারমাইনার? দেখো পজেসিভ বলতে প্রতিভা, প্রথমেই তোমাকে জানতে হবে কি অধিকারের ডিটারমাইনার মানে হচ্ছে মালিকানা বোঝায়। কি বোঝায়? কোনো কিছু বস্তুতে কার মালিক বা কে মালিক, কার মালিকানা আছে, এটা বোঝাচ্ছে পজেসিভ দিয়ে। যেমন দেখো যখন বলছি মাই পেন, এখানে মাই ওয়ার্ডটা এই পেনটাতে কার এক্সক্লুসিভ অধিকার আছে বলো, না আমার। ওই বাড়িটা কাদের অধিকার আছে, তাদের।
তাহলে এই ওয়ার্ডগুলো অ্যাজ এ ডিটারমাইনার ওই নাউনগুলোর প্রতি কার অধিকার আছে, নাউনগুলোতে কার অধিকার আছে সেটা ক্লিয়ার করে বলছে। তাই আমরা এটাকে নাম দিয়েছি পজিটিভ ডিটারমাইনার্স। ওকে, এরপরে যেটা আছে দেখো ডিস্ট্রিবিউটিভ ডিটারমাইনার্স। এখান থেকেও প্রচুর কোশ্চেন আসছে এবং তোমাদের প্রচুর ভুল হয়ে যায়, সিলি মিস্টেক হয়ে যায়। সেটা যাতে না হয় আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বলছি। দেখো ডিস্ট্রিবিউটিভ ডিটারমাইনারে চারটে আমরা টার্ম পাচ্ছি। একটা হচ্ছে ইচ, একটা হচ্ছে এভরি, একটা হচ্ছে আইদার, একটা হচ্ছে নাইদার। কিন্তু কখন কোনটা ব্যবহার হয় আমরা সেটা কিন্তু দেখব। যখন প্রত্যেককে আলাদাভাবে বোঝাচ্ছে সেটা ইচ হয়, কিন্তু এই ইচের ব্যবহার যদি আমরা আরেকটু ভালো করে খেয়াল করে দেখি যে ইচ আমরা ব্যবহার করতে পারি দুই বা দুইয়ের বেশি জনের ক্ষেত্রে প্রত্যেককে আলাদা করে বোঝাচ্ছে বলে। যেমন ই স্টুডেন্ট রিসিভ আ প্রাইজ, প্রত্যেক ছাত্র পুরস্কার পেয়েছে। এখানে আবার দেখো এই যে ই সেন্সটা রেখেছি, এটা কিন্তু দুই বা দুইয়ের বেশি তাদের মধ্যে প্রত্যেক, যেমন আমি যদি বলি ইচ অফ দেম, এটা লিখতে কোনো আপত্তি নেই, কারণ এখানে মিনিমাম কি আছে, দুই বা তার বেশি কিন্তু আছে, তাই তো? সেজন্য আমি ইচ করলাম। এখানে দেখো আবার এভরি ওয়ার্ডটাও সমগ্র গোষ্ঠীর প্রত্যেক সদস্যকে বোঝায়, তাই তো? এভরি স্টুডেন্ট মাস্ট অ্যাটেন্ড, প্রত্যেক ছাত্রকে উপস্থিত থাকতে হবে। এই প্রত্যেক ছাত্রকে উপস্থিত থাকতে হবে, এখানে কিন্তু এভরি টার্মটা আমরা ইউজ করছি। এছাড়া এভরি আর একটা ব্যবহার তোমাকে জেনে রাখতে হবে যে তিন বা তার বেশি এরকম সেন্সে প্রত্যেককে বোঝাতেও কিন্তু এভরি ব্যবহার করা হয়ে থাকে। কি বললাম? মানে তিন বা তার বেশি জনের মধ্যে প্রত্যেককে বোঝাতে, ঠিক আছে, এক্ষেত্রেও আমরা এভরি ব্যবহার করে থাকি। সেখানে কিন্তু তখন আমাদের এভরি ক্ষেত্রে যখন আমরা এই অফটা ব্যবহার করব, এভরি অফ, এই সংখ্যাটা কিন্তু কী হতে হবে, তিন বা তার বেশি বোঝাতে হবে। ওকে, এই দুটোর মধ্যে ফারাকটা তাহলে কি হলো, এটাও তিন চার পাঁচ, তিন চার পাঁচ সবার ক্ষেত্রে হচ্ছে, তার মানে আমি এক্ষেত্রে শুধু দুইটা বাদ, তাই তো? তার মানে দুইয়ের ক্ষেত্রে আমরা ই ব্যবহার করতে পারি, কিন্তু দুই বললে কিন্তু আমরা এভরি ব্যবহার করতে পারবো না। এক্ষেত্রে তোমাকে একটা কনফিউশন তৈরি, স্যার আমরা তো ঠিক বুঝতে পারলাম না। দেখো আমরা যদি বলি ইচ অফ দেম, এখানে দেখো মিনিমাম আমি কি বললাম, তাদের বলতে দে মানে তারা দুজন থেকে শুরু হয়, দুইয়ের বেশি হতে পারে, তা তুমি ব্যবহার করতে পারলে। এখান থেকে তুমি বলে মিনিমাম টু মেম্বার, তাদের মধ্যে প্রত্যেককে বলছে। কিন্তু ই এভরি অফ যদি তোমাকে বলতে হয় থ্রি বা মোর স্টুডেন্টস, তাহলে দেখো মিনিমাম তুমি কখনো এভরি অফ টু স্টুডেন্টস বলতে পারবে না, ইচ অফ টু স্টুডেন্টস বলতে পারো, ঠিক আছে, দুজনের প্রত্যেককে। কিন্তু এখানে মনে রাখবে যে একটা জিনিস আছে, এই যে সেন্সটা আছে আমরা একটু খেয়াল করে দেখব। ওকে, এখানে একটা দেখো আইদার আর নাইদার আছে। এই আইদার আর নাইদারের মধ্যে একটা কনফিউশন তোমাদের তৈরি হয় কি না, তোমরা অনেকে হয়তো আইদারের সঙ্গে অর ব্যবহার করতে দেখেছো, নাইদারের সঙ্গে নর। সেটা মনে রাখবে, ওটা হচ্ছে একটা কনজাংশন, মানে যুক্তকারী শব্দ, সেটা ডিটেলসে পরে বলা হবে। একটু জাস্ট শুনে রাখো যে আইদারের সঙ্গে অর আর নাইদারের সঙ্গে নট যায় কনজাংশনের ক্ষেত্রে, বাট অ্যাজ এ ডিটারমাইনার কি না, দুটোর মধ্যে যে কোনো একটা, এটা ভালোভাবে খেয়াল রাখবে, দুটোর মধ্যে যে কোনো একটি বলতে আমরা আইদার ব্যবহার করি। আইদার রোড লেডস টু দ্য স্টেশন, মানে এটাই হচ্ছে যে দুটো রাস্তার মধ্যে যে কোনো একটা দিয়ে তুমি গেলে
ঠিক আছে, স্টেশন গেছে, কারণ যে কোনো একটি স্টেশনে যায়। এবার দেখো দুটো রাস্তার যে কোনো একটি স্টেশনে যায়, ক্লিয়ার, দুটো কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা, এটা অথবা ওটা, কিন্তু সেটা বোঝাতে কি করছি আমরা, এটা দুটির মধ্যে একটিও না, নাইদার, নাইদার আনসার ইজ কারেক্ট, নাইদার আনসার ইজ কারেক্ট, কোনো উত্তরই সঠিক নয়। মানে এর কোনো উত্তর দুটোর মধ্যে কিন্তু এটা হতে হবে, দুইয়ের বেশি হলে কিন্তু আর হবে না। দুইয়ের মধ্যে কোনো একটিও নয় বললে তখন আমরা কি করব বলো, না নাইদার ব্যবহার করব। ওকে, এরপরে দেখো আছে কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স কি না, এটা পরিমাণ নির্দেশ করে কিছু, কোনো একজন, এরকম সেন্সে। যেমন দেখো আমাদের প্রথমে এখান থেকে যেটা সব থেকে বেশি কোশ্চেন হিসাবে দেয় সেটা হচ্ছে সাম আর এনি। কি বললাম, সাম আর এনি। আমরা ফার্স্ট মনে রাখবো যে সাম কিন্তু পজিটিভ সেন্সে ব্যবহার হয়, আর এনি কিন্তু নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়। এটা ফার্স্ট কন্ডিশন। যেমন দেখো তুমি বলছো আই হ্যাভ সাম মানি, মানে কি আমার কিছু টাকা আছে। তাহলে দেখো তোমার কিছু হলেও আছে পজিটিভ, সাম বয়েজ আর প্লেয়িং, কিছু ছেলে খেলছে, পজিটিভ। যখন তুমি বলছো আই ডোন্ট হ্যাভ এনি মানি, এখানে যদি বলতে আমার টাকা আছে, আই হ্যাভ সাম মানি, তখন পজিটিভ সেন্সে। ওকে, আর যখন তোমাকে বলছে টাকা নেই, দেখো আই ডোন্ট হ্যাভ এনি মানি, তখন হয়ে গেল এনি। ডু ইউ হ্যাভ এনি মানি, এটা ইন্টারোগেটিভ আছে, তাও হয়েছে, এটা ইন্টারোগেটিভ বলে হয়েছে। তোমার কি, তোমার কাছে কি কোনো টাকা আছে। তাহলে সাম আর এনিটা খুব ভালো করে স্টার চিহ্ন দিয়ে রাখবে, এটা তোমাদের পরীক্ষায় আসবে। ওকে, আসে, শুধুমাত্র মনে রাখবে যে এটা পজিটিভ সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে, এটা নেগেটিভ ও ইন্টারোগেটিভ সেন্টেন্সে এনি ব্যবহার হয়ে থাকে। নেক্সট দেখো এর পরে আসছে মাছ, মেনি, আ লট অফ, লটস অফ। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কিরকম দেখো, ফার্স্ট মনে রাখবে মাছ ব্যবহার হয় আনকাউন্টেবল সেন্স, অনেক বোঝাচ্ছে, কিন্তু সেটা কতটা যদি সংখ্যায় না বলতে, মানে বাংলা সেন্সে কতটা, কিন্তু সেটা কখনোই গোনা যাবে না। দেখো এই ওয়াটার আমরা গুনতে পারি না, ইনফরমেশন আমরা গুনি না, যেটা মাছ ওয়াটার, মাছ ইনফরমেশন, অনেক তথ্য, অনেক জল, ক্লিয়ার। আর উল্টো দিকে মেনি হচ্ছে কাউন্টেবল, মানে যেটা গোনা যায়, মেনি বুকস, মেনি স্টুডেন্টস, আমরা তখন মেনি ব্যবহার করি গোনা গেলে। তাহলে একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল, কিন্তু সংখ্যায় অনেক বোঝাতে, পরিমাণে অনেক বোঝাতে, ক্লিয়ার। এরপরে আছে দেখো এ লট অফ। মনে রাখবে যে কাউন্টেবল ও আনকাউন্টেবল উভয়ের সঙ্গে এটা বস। যেমন দেখো এখানে এই লট অফ টার্মটার পরে তুমি বহু বচন ব্যবহার করবে, সেটা যদি কাউন্টেবল হয়। আনকাউন্টেবল হলে কি হচ্ছে বলো, এ লট অফ ওয়াটার, তখন আর বহু বচন হচ্ছে না। তার মানে এটা দুটোর সঙ্গে হয়, কাউন্টেবল হলে সেটা বহু বচন, কাউন্টেবল না হলে সেটা সিঙ্গুলারই থাকছে। কিন্তু এক্ষেত্রে দেখো লটস অফ বুকস একটা টার্ম আমি তোমাকে শিখিয়ে রাখছি, যখন তুমি দেখবে যে এ লট, এ দিয়ে শুরু হচ্ছে, তখন লটের পরে অফ, এ লট অফ, নাউনটা হবে বহুবচন। কিন্তু যখন দেখো লটস যখন আমি বলছি, লটস এর পরে কিন্তু আমি বুকসটাও বহুবচন রেখে, দেখো এদিকেও এস, এদিকেও এস। কেন হয় দেখো, আমরা অনেক সময় বাংলায় কি বলি, রিপিটেশন, রিপিটেশন আনি, অনেক অনেক বই, প্রচুর প্রচুর বই, কি বললাম, প্রচুর প্রচুর, অনেক অনেক। ওকে, এই সেন্সটা, অনেক অনেক, ক্লিয়ার। এই যে অনেক অনেক বই, কিন্তু আমি সংখ্যায় বলছি না কত, কিন্তু শুধু অনেক হলে এ লট অফ বলতে পারতাম, কিন্তু যে রিপিটেশন প্রচুর প্রচুর,
অনেক অনেক, তখন আমরা এই কিন্তু লটস অফ, মানে যখন থেকে বাংলা ভাষায় যেটা রিপিটেশন আছে, প্রচুর প্রচুর বোঝাচ্ছে, ঠিক আছে, তখন আমরা এই লটস অফ, এদিকেও এস্ট হয় বহুবচন, এদিকেও বহুবচন হয়, তাই জন্য মনে থাকে। ওকে, নেক্সট, নাম্বার ডিটারমাইনার্স। দেখো এখানে মনে রাখবে যে আমরা যখন এই 1 2 3 বাংলায় যখন বলছি, ইংলিশে এটা ফর্মটা এরকম হয় 1 2 3। আবার দেখো এটাকে অনেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ভাবে আমরা বলে যাই, তাই তো। যখন আমরা 1 2 3 4 বলছি, সেটা হচ্ছে কার্ডিনাল নাম্বার। তাহলে এই যে এটা কি ফরম্যাটে গেল দেখো, কার্ডিনাল নাম্বার 1 2 3। অর্ডিনাল নাম্বার হচ্ছে কি বলো, ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে অর্ডিনাল নাম্বার। তাহলে কোনটা অর্ডিনাল নাম্বার আর কোনটা কার্ডিনাল নাম্বার তুমি জানলে। কিন্তু এখান থেকে পরীক্ষার হলে একটা কোশ্চেন দেয়, শুধু এটুকু মনে রাখতে হবে যে বিফোর অর্ডিনাল নাম্বার মানে কি, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড অর্ডিনাল নাম্বারের পূর্বে দা বসে, মানে দা প্লাস অর্ডিনাল নাম্বার নাম্বার হয়। ওকে, কিরকম স্যার দেখো, আমরা কিন্তু দা ওয়ান এরকম বলি না, কিন্তু দা ফার্স্ট চ্যাপ্টার, দা সেকেন্ড কোশ্চেন, কারণ দেখো এই যে ফার্স্ট সেকেন্ড এর পূর্বে কি হচ্ছে, একটা করে দা ব্যবহার হচ্ছে, এটা কিন্তু পরীক্ষায় খেয়াল রাখতে হবে। তার মানে তুমি কি শিখলে, অর্ডিনাল নাম্বারের পূর্বে দা ব্যবহার হয়, এটা একটু পয়েন্ট করে রেখো। ওকে, ইন্টারোগেটিভ ডিটারমাইনার্স। ইন্টারোগেটিভ ডিটারমাইনার্স কোনগুলো না, হুইচ, হোয়াট, হুজ, এইগুলোকে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড হিসাবেই চিনি, ইন্টারোগেটিভ ডিটারমাইনার গুলো ডাব্লিউএইচ ওয়ার্ড। ওকে, ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে চিনে থাকি। এর হু, হোম, হুইচ, হোয়াট, এইগুলো দেখবো যদি আমরা নাউনের পূর্বে বসে সেন্টেন্স ফর্ম করছে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্ম করছে, তাহলে সেইগুলোকে আমরা কি বলবো বলো, ইন্টারোগেটিভ ডিটারমাইনার্স। যেমন দেখো হুজ বুক বা হুইজ বুক, কোন বইটা, এই যে বইটার পূর্বে বসেছে, এটাকে আমরা বলছি কি, কোন বইটা, কোন সাবজেক্টটা বা কি সাবজেক্ট, কার পেন, বোঝা যাচ্ছে কি। এই সব ওয়ার্ডগুলো হচ্ছে ডিটারমাইনার্স, ইন্টারোগেটিভ ডিটারমাইনার্স। ক্লিয়ার? নেক্সট দেখো, এরপরে যেটা আছে পরীক্ষায়, এই দুটো কনসেপ্ট খুব মন দিয়ে শুনে রাখো, পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। দেখো এখানে আমাদের 3টে ওয়ার্ডের সঙ্গে পরিচয় হচ্ছে, লিটিল, আ লিটিল, দা লিটিল। লিটিল মানে হচ্ছে, মনে রাখবে যে নেগেটিভ, নিচে লিখে দিয়েছি সুবিধার জন্য, দেখো খুব কম, প্রায় নেই, মানে কি কোনো জায়গায় একটা লিকুইড সেন্সে, যেমন লিকুইড বলতে কি ওয়াটারের কথা বলছি, আর এটা মনে রাখবে আনকাউন্টেবল সেন্সে ব্যবহার হয়ে থাকে, মানে যেটাকে গোনা যায় না। যেমন ধরে নাও আমি একটা জলের গ্লাস বলছি, ঠিক আছে, এটা জলের গ্লাস, গ্লাসে প্রায় জল নেই, মানে এখানে জল নেই, তখন আমরা বলতে পারি লিটিল ওয়াটার, লিটিল ওয়াটার ইন দা গ্লাস। এই যে লিটিল ওয়াটার ইন দা গ্লাস এটা বলছে, এটার মানেটাই হচ্ছে গ্লাসে জল নেই। ধরুন গ্লাসে ছিটে ফোঁটা খানিকটা জল আছে, একদম খুব কম, কিন্তু ছিটে ফোঁটা আছে, তাহলে সেটাকে আমরা বলবো আ লিটিল, কিছুটা, মানে অল্প কিছুটা হলো, কিন্তু মনে রাখবে এটা কাউন্টেবল নয়, আনকাউন্টেবলের সাথে বসে, না আনকাউন্টেবল নাউনের সাথে বসে। ওকে, তাহলে এখানে যখন অল্প পরিমাণ আছে, সেটা আমরা কি বলছি বলো, আ লিটিল, মানে এটা পজিটিভ, কিন্তু বাংলায় হচ্ছে অল্প। দা লিটিল, বাংলা কি যতটুকু আছে সব, মানে ধরুন এখানে এতটা জল আছে, তোমার তৃষ্ণা বা জল পিপাসা পেয়েছে,
তখন তোমার কি পুরো গ্লাসটা লাগবে। তুমি বলে স্যার যা আছে অতটাই আমাকে দিন, মানে যতটা আছে ততটাই দিন, গ্লাসে পুরো ভর্তি নেই, তুমি বলো, যতটা আছে ততটাই দিন। তো বাংলাটা যদি থাকে, ইংলিশটা কি না দা লিটিল ওয়াটার। কি বললাম বলো, দা লিটিল ওয়াটার। তাহলে এখানে দেখো তিনটে কনসেপ্ট তুমি পেলে, লিটিল, আ লিটিল, দা লিটিল। কি বলেছে দেখো, লিটিল হোপ রিমেন্স মানে কি, দেখো তোমার কি বলেছি, আনকাউন্টেবল হোপ কখনো গোনা যায় না। লিটিল হোপ মানে কি, প্রায় কোনো আশা নেই, নেগেটিভ। এ লিটিল অন নলেজ ইজ ডেঞ্জারাস, অল্প জ্ঞান ভয়ঙ্করী, মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী এটা। তাহলে এখানে এ লিটিল হয়েছে। দ্য লিটিল মানি হি হ্যাড ওয়াজ স্পেন্ড, বলে তার যতটুকু টাকা ছিল, যেটুকু টাকা ছিল সব খরচ হয়ে গেছে। বলো এনিমান কোনো সমস্যা? ওকে, যদি তোমাদের এটা এই বা পুরো ক্লাসটা বুঝতে কোনো রকম সমস্যা হয়, তোমরা কমেন্ট করবে, আমি তার রিলেটেড কোশ্চেন দিয়ে সেই জায়গাটা আমি তোমাদের ক্লিয়ার করে দেবো আবার। ওকে, ডিসকাশনে বা মডেল সেট যখন তোমাদের পড়াবো, সেখানে সেই কোশ্চেনটা দিয়ে রুলস সহ আমি আবার ডিসকাস করে দেবো। দেখো এখানে এর পরে একইভাবে যেমন করে তুমি লিটিল, আ লিটিল, দা লিটিল শিখলে, আনকাউন্টেবল সেন্সে এটা হচ্ছে ফিউ, আ ফিউ, দা ফিউ, কি হয় বলো না কাউন্টেবল সেন্সে। মনে রাখবে যে এই তিনটে কাউন্টেবল সেন্সে বসে, মানে যেইগুলোকে গোনা যায়। ক্লিয়ার? ফিউ স্টুডেন্টস অ্যাটেন্ডেড, খুব কম ছাত্র উপস্থিত ছিল, মানে প্রায় ছিল না বললেই চলে, কিছু ছাত্র উপস্থিত ছিল, এটা নেগেটিভ কিন্তু, হ্যাঁ, মানে কম ছাত্র, প্রায় ছিল না বললেই চলে, এরকম একটা সেন্স। দ্য ফিউ বুকস মানে আমার যতগুলি বই আছে, তাহলে এখানে কি শিখলে, এটা মানে হচ্ছে প্রায় নেই বললেই চলে, আনকাউন্টেবল মানে একদমই না, কেউ না। ওকে, কিছু জন বা কিছু অল্প কয়েক, আর এখানে যতগুলো ততগুলোই, মনে থাকবে। এরপরে যেটা আছে দেখো, এরপরে যেটা আছে অল, বোথ আর হাফের ব্যবহার। আমরা অল মানে জানি কি না সব, সব সেন্সে কি সব ছাত্র পাস করেছে, অল স্টুডেন্ট পাস্ট, অল স্টুডেন্টস পাস্ট, সব ছাত্র পাস করেছে। অল দা স্টুডেন্টস পাস্ট, দেখো সব ছাত্র পাস করেছে, একই সেন্সে ব্যবহারটা তুমি লিখতে পারো যেটা তোমার সুবিধা মনে হবে। তার মানে আমরা যখন সব বা সবাই সেন্সে ব্যবহার করছি তখন অল ব্যবহার করছি। যখন উভয় মানে দুজন, উভয় বোঝাতে বোথ, বোথ বয়েজ সাকসিডেড। হাফ হচ্ছে অর্ধেক, তাহলে হাফ দ্য ওয়ার্ক ইজ ডান, মানে কি অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। এই চারটে খুব বেশি জটিল, সরি তিনটে খুব বেশি জটিল না, কিন্তু অ্যাজ এ মানে হিসাবে জেনে রাখো এবং কিভাবে ব্যবহার হচ্ছে সেটা একটু দেখে রাখো, তাহলে এখান থেকে তুমি পারবে। দেখো এর পরে যেটা আছে, আমরা যা পড়লাম তার একটা কম্প্যাক্ট পরীক্ষার হলে যে কোশ্চেন আসে তার উপর একটা রুলস দাঁড় করানোর চেষ্টা করেছি। এই জায়গাটা মনে রাখতে পারলেই তুমি পরীক্ষার নাম্বার পাবে, কিন্তু তোমার কনসেপ্ট জানাটা জরুরি, জরুরি। তাই আমরা প্রথমে কনসেপ্ট আলোচনা করেছি। দেখো প্রথমে তুমি মনে রাখবে ইচ, এভরি, আইদার, নাইদার সব হচ্ছে সিঙ্গুলার, মানে সিঙ্গুলার নাউন বসবে, সিঙ্গুলার ভার্ব হবে। এভরি স্টুডেন্ট, ইচ বয়, ওকে। মেনি প্লাস কাউন্টেবল নাউন হবে, মানে মেনি মানে অনেক, যখন সেটা গোনা যাবে, মানে মেনি বয়েজ, ওকে। মাছ হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, মাছ ওয়াটার, মাছ বুকস। এটা সব থেকে গোলমাল হয়, সেই জন্য তোমাদের একটু স্টার চিহ্ন দিয়ে রাখতে হবে, কি না এ নাম্বার অফ, যদি তুমি কোথাও দেখো এ নাম্বার অফ, চোখ কান বুঝে শুরুতে, শুরুতে এ নাম্বার অফ হচ্ছে, তারপরে ভার্বটা কি হবে দেখো বহুবচনের, তাহলে এ নাম্বার অফ স্টুডেন্টস, এ নাম্বার অফ স্টুডেন্টস, কিন্তু এর পরে ভার্বটা হবে বহুবচন। কিন্তু আবার দেখো যখন তুমি দেখছো দা নাম্বার অফ, এখানে আছে দেখবে একটা জায়গা, হয়তো আমাদের একটু দেখাচ্ছি তোমাদেরকে,
দা নাম্বার অফ, এই যে দা নাম্বার অফ হচ্ছে কি বলো, সিঙ্গুলার ভার্ব। ওয়ান অফ তারপরে বহুবচনের নাউন, সিঙ্গুলার ভার্ব। ক্লিয়ার? এখানে রয়ে গেছে দেখো ইচ, এভরি, আইদার, নাইদার, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব। ক্লিয়ার? এই যে ছকের মতো তোমাদেরকে করে দিয়েছি, একটু দেখে রেখো, এটা তোমরা স্টাডি করো। এখান থেকে দু একটা কোশ্চেন পরীক্ষা অবশ্যই থাকবে, কিন্তু তোমাকে ভালো করে কনসেপ্টটা জেনে রাখতে হবে যাতে তুমি আনসারটা পরীক্ষা হলে করতে পারো। দেখো ফিউ কাউন্টেবল, লিটিল আনকাউন্টেবল, ইচ, এভরি, নাইদার, এগুলো সিঙ্গুলার ভার্ব। পরিষ্কার করে এই নাম্বার অফ, দা নাম্বার অফের ব্যবহার বলা আছে। তো এখানে দেখো আমরা অবশ্যই তোমাদের যে আজকে ডিটারমাইনার্স এর টপিকটা ছিল পুরোটা ডিসকাস করলাম। এরপরে আমরা এখান থেকে মডেল সেট ডিসকাস করব, যেগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে ডিটারমাইনার থেকে বা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। তো এই বিষয়ে একটা বলে রাখি, তোমরা এই পিডিএফ গুলো খুব সহজেই পেতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে তোমরা এগুলো রেডি করে নিও। ওকে।